সেদিন সন্ধে হতে না হতেই শিবনাথ দত্তের বাড়ি বিশাল শোরগোল পড়ে গেল। গ্রামের কবিরাজ মশাই তার হাত দেখে বললেন, না, নারী নেই, অর্থাৎ শিবনাথ দত্ত আর বেঁচে নেই। উনার ছেলেও তো এই মুহূর্তে বাড়ি নেই, গাঙের ওপারে গেছে ব্যবসার কাজে। আহা, মানুষটা খুব ভালো ছিল গো। এই শেষ সময়ে ছেলেটাকে একবার চোখের দেখাও দেখলো না। আহারে, খুব শিগগির একটা ব্যবস্থা করা দরকার। রাত পোহালেই সকাল, মরা তো আর বাসি করা যায় না। বলাই, এই ঘাট থেকে নৌকা ওপারে ভিড়াতে কত সময় লাগবে? বেশিক্ষণ না, নদীতে উজান থাকলে আধ ঘন্টার মতো লাগবে। তবে কেন ষষ্ঠীদা? শিবনাথ দত্ত খুব ধার্মিক লোক ছিলেন, গ্রামের অনেক মানুষের উপকারও করেছেন তিনি। তার শেষকৃত্যে তার একমাত্র ছেলের তো থাকা উচিত। হ্যাঁ হ্যাঁ, হুজুর ঠিক কথাই বলেছে। তার ছেলেটা মুখ অগ্নি করলে মানুষটা মরেও শান্তি পাবে। তবে এত রাত্রে কি নৌকা পাওয়া যাবে? আমি লালুর কাছে খবর পাঠাচ্ছি, সে নৌকা নিয়ে চলে আসবে খন। বেশিক্ষণ তো না, আধ ঘন্টার পথ। বলহরি হরিবোল, 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 বলহরি হরিবোল। ওই যে দেখা যাচ্ছে, নদী পার করলেই শ্মশান। বলাই আর লালু, তোরা দুজনে মরাটা নিয়ে আগে ওপারে যা। মরা পোড়ানোর ঘি, ধূপ, মাটির ভার আর বাকি সমস্ত সরঞ্জাম নিয়ে আমরা পিছনের নৌকায় আসবো, বুঝলি? তোরা এবার রওনা হ, আর বেশি দেরি করা ঠিক হবে না। আমি আর লালু নৌকায় মরা নিয়ে রওনা দিলাম। ষষ্ঠীদা আর কানু পিছনের নৌকায় রওনা দিল। মাঝরাত্রে দুটি নৌকা চলেছে গঙ্গার বুক চিরে। তারপর হঠাৎ জলে উথাল পাথাল দেখা দিল, আর হাওয়ার গতিও বাড়তে থাকলো। মাঝরাত্রে এক বিশাল ঝড়ের মুখে পড়ল দুটি নৌকা। জলে প্রবল উথাল পাথাল, যেন সবাইকে ছিটকে ফেলে দিতে চাইছে। যার ভয় পেয়েছিলাম, এ যে কাল বৈশাখী। বলাই, লালু, তোরা ঠিক আছিস তো? আমরা ঠিক আছি। আর তারপরেই প্রবল শব্দ করে আকাশ ফেটে একটা বাজ পড়ল, আর সেই আওয়াজের সাথেই মিলিয়ে গেল ষষ্ঠীদার আওয়াজ। এ কি, ষষ্ঠীদার নৌকা কোথায় চলে গেল? দেখা যাচ্ছে না তো। না, এ যে ঘোর সংকট। এই ঝড়ের মধ্যে কিছুতেই আমরা রামঘাট পৌঁছতে পারবো না। লালু, নৌকা পাড়ে নিয়ে চল। নৌকা দাঁড় করানোর মতো সামনাসামনি কোনো ঘাটও তো নেই। সামনেই একটা পোড়া ইটের তৈরি বাঁধানো ঘাট চোখে পড়ল। ওই যে একটা ঘাট, অন্ধকারে অস্পষ্ট দেখা যাচ্ছে। চল লালু, নৌকা ওই ঘাটে নিয়ে চল। নৌকা নিয়ে ঘাটের সামনে যেতেই দেখলাম এটা কোনো ঘাট নয়, এটা একটা গোরস্থান। ব্রিটিশ শাসনকালে হয়তো এখানে মানুষের যাতায়াত ছিল, তবে এখন চারিদিকে আগাছা জঙ্গলে ভরে গেছে। নদীর পাড়ে মরা রেখে আমরা বসে রইলাম। গোরস্থানের ভেতর থেকে অদ্ভুত অপার্থিব আওয়াজ ভেসে আসছে। কিছুক্ষণ বসে থাকার পর দেখলাম ষষ্ঠীদা নৌকা চালিয়ে ঘাটে আসলো। এ কি ষষ্ঠীদা, তুমি একা কেন? বাকি সবাই কোথায়? অঘটন ঘটে গেছে রে বলাই। ঝড়ের সময় কানু। কি হয়েছে? কানুকে আমি বাঁচাতে পারলাম না বলাই। ওই ঝড়ের প্রকোপে ও নদীর জলে তলিয়ে গেল। কিন্তু কানু তো একেবারে পাকা সাঁতারু, ও কিভাবে ডুবতে পারে? না না না, ও নিশ্চয়ই সাঁতরে অন্য কোথাও গিয়ে উঠেছে। কিন্তু বৃষ্টি না থামা পর্যন্ত আমরা কিছুই করতে পারবো না। হ্যাঁ, এখন অপেক্ষা করা ছাড়া তো আর কোনো উপায়ও নেই। ষষ্ঠীদা, তোমার চোখ দুটো এমন লাল দেখাচ্ছে কেন?
এই ঝড় বৃষ্টির ঠান্ডা জল চোখে গেলে চোখ তো লাল হবেই। যাই হোক, চলো এখানে বৃষ্টিতে না ভিজে গোরস্থানের ভেতরে কোনো গাছের তলায় গিয়ে দাঁড়াই। আর মরা? মরাটা এখানেই থাক, ওর তো শরীরে আর প্রাণ নেই যে পায়ে হেঁটে চলে যাবে, ওর কিচ্ছু হবে না। তারপর আমরা গোরস্থানের ভেতর দিয়ে চলে গেলাম। দুদিকে সারি সারি নিম গাছের মধ্যে দিয়ে রাস্তা চলে গেছে সোজা জঙ্গলের দিকে। বৃষ্টি তখনও পড়েই চলেছে। ষষ্ঠীদা বলল, ওই যে চল, ওই ওই গাছটার নিচে গিয়ে দাঁড়াই। আমরা সবাই একটা প্রকাণ্ড অশ্বত্থ গাছের তলায় গিয়ে দাঁড়ালাম। বৃষ্টি তখনও মুষলধারে পড়ে চলেছে। হঠাৎ একটা মড়মড় শব্দ করে আমাদের পাশে গাছের একটা ডাল ভেঙে পড়ল। আমরা একটু সতর্ক হয়ে দাঁড়ালাম। তারপর চাপা গলায় একটা ডাক শোনা গেল, বলা লালু। পেছন ফিরে দেখি আমরা যে গাছটার নিচে দাঁড়িয়ে আছি, ষষ্ঠীদা সেই গাছটার একেবারে ওপরের ডালে উঠে বসে আছে। বাহ, এখান থেকে তো অনেক দূর অবধি দেখা যায়। কত গাছ, কত কবর, কত মানুষজন। ও ষষ্ঠীদা, গাছের ওপর উঠেছ কেন? আরে ডাল ভেঙে পড়বে তো। বলাই লালু, তোরা উঠে আয়, দেখ কত বড় গোরস্থান। না, আমরা উঠবো না, তুমি তুমি নেমে এসো তো। তারপর আমাদের পাশ দিয়ে একটা ঠান্ডা হাওয়া বয়ে গেল, আর চোখের নিমেষেই দেখলাম ষষ্ঠীদা গাছ থেকে নেমে আমাদের পাশে দাঁড়িয়ে আছে। এইভাবেই কেটে গেল কিছুক্ষণ। তারপর আমি বললাম, মরাটা একবার দেখে আসা দরকার। লালু, যা তো, মরাটা একবার দেখে আয় তো। বলাই, কোনো শব্দ শুনতে পাচ্ছিস? ষষ্ঠীদার গলার আওয়াজটা কেমন জানি শোনাচ্ছে, কেমন মৃদু অথচ কর্কশ। আমি বললাম, শব্দ? হ্যাঁ, খুব জোরে ঝড় বৃষ্টি হচ্ছে, সেই শব্দ। না, একটু মন দিয়ে শোন। ঝড় বৃষ্টির শব্দের সাথে একটা কান্না ও গোঙানির শব্দ শোনা যাচ্ছে। কই, পাচ্ছি না তো। আর এই গোরস্থানে গোঙানির শব্দ কোথা থেকে আসবে? চারিদিকে একবার দেখ বলাই, সব 18 শতকের সাহেবদের কবর। এখনকার দিনে মানুষ মারা গেলে 4 ঘন্টা অপেক্ষা করে তারপর তার শেষ কাজ করা হয়, কিন্তু আগেরকার দিনে তা হতো না। সুতরাং অল্প সময়ের জন্য নাড়ি বন্ধ হলে মানুষকে মৃত ভেবে কবর দিয়ে দেওয়া হতো। তাদের মধ্যে কেউ কেউ সত্যিকারের মারা যেত, আবার কেউ কেউ বেঁচে থাকতো। কবর দেওয়ার পর তাদের জ্ঞান ফিরতো। তারপর তারা প্রাণপণে চিল্লাতো, বাঁচার জন্য প্রাণপণে ছটফট করত, কিন্তু তারা বাঁচতে পারতো না। কবরের মাটি ফুঁড়ে তাদের চিৎকারের আওয়াজ বেরিয়ে আসতো, কিন্তু শোনার মতো কেউ থাকতো না। কি বলছো ষষ্ঠীদা? আমি তো কিছুই শুনতে পাচ্ছি না। কিন্তু আমি শুনতে পাচ্ছি, তারা সবাই ক্ষুধার্ত। নদীর জল সিঁড়ির অনেকটা ওপরে উঠে এসেছিল, তাই মরাটা একটু ওপরে তুলে দিয়ে এসেছি।
আর নৌকাটা জলের টানে ভেসে যায়নি তো? না না, নৌকা ঘাটে বাঁধা আছে। তারপর আরও আধ ঘন্টা কেটে গেল। অনেকক্ষণ তো হলো, মরাটা আবার একটু দেখে আসি। দাঁড়া, এবার আমি যাচ্ছি। সাবধানে যেও ষষ্ঠীদা। ষষ্ঠীদা মরা দেখতে চলে গেল। আমরা দাঁড়িয়ে রইলাম গাছটার নিচে। বৃষ্টি তখন অনেকটা কমে এসেছে। কিরে, এতক্ষণ হয়ে গেল, ষষ্ঠীদা এখনো ফিরছে না কেন? চল তো গিয়ে দেখি। আমরা দৌড়ে ঘাটের সামনে গেলাম। গিয়ে দেখলাম ষষ্ঠীদা মরাটার বুক চিরে মাংস খুবলে নিয়ে খাচ্ছে। কি ভয়ঙ্কর দৃশ্য! সিঁড়িটা পুরো রক্তে ভরে গেছে। ষষ্ঠীদার চোখ দুটো রক্তের মতো লাল হয়ে এসেছে। তারপর ষষ্ঠীদা আমাদের দিকে ফিরে তাকালো। তারপর এক বীভৎস অট্টহাসি দিল। সেই অট্টহাসির আওয়াজ গোরস্থানের এদিক থেকে ওদিক ধাক্কা খেতে লাগলো। ভয়ে আমাদের রোম দাঁড়িয়ে গেল। হয়তো আর কিছুক্ষণ পর আমাদের অবস্থাও ওই মরাটার মতন হবে। না না, মনে শক্তি জোগালাম। সামনেই নৌকাটা বাঁধা ছিল। আমি বললাম, চল লালু, চলে আয় তাড়াতাড়ি। কোনো ক্রমে দৌড়ে এসে নৌকাটার ওপর বসলাম। তারপর জোরে জোরে বইটা টানতে লাগলাম। হাসির আওয়াজটা তখনও ভেসে আসছে। জোরে জোরে বইটা টান বলাই, ও আমাদের পিছনেই আসছে মনে হয়। জোরে জোরে বইটা টেনে আমরা অনেক দূর চলে আসলাম। বৃষ্টিটাও কমে এসেছে তখন। আকাশের কালো মেঘ সরে ভোরের আলো ফুটে উঠছে। সামনে রামঘাট চোখে পড়ল। নৌকা সোজা রামঘাটে ভিড়ে দিলাম। সেখানে গিয়ে দেখি ষষ্ঠীদা আর কানু ওখানে আগের থেকেই দাঁড়িয়ে রয়েছে। ষষ্ঠীদা বলল, কিরে, সারা রাত কোথায় ছিলি তোরা? আমরা তো সেই কখন চলে এসেছি। ষষ্ঠীদাকে সব কথা খুলে বললাম। তারপর সবাই মিলে নৌকায় ওই ঘাটে আসলাম। ঘাটে এসে দেখি শিবনাথ দত্তের বুক চেরা মৃতদেহটা ঘাটের ওপর পড়ে রয়েছে।